ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির পরিকল্পনাকারী জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানকে গ্রেফতার করেছে। জামাত বিএনপির একটা চাল হতে পারে। ওসমান হাদি হত্যাকাণ্ড এবং তার অভিযুক্ত আসামি দুইজনকে জড়িত থাকার ব্যাপারটা একেবারে অস্বীকার করছেন এবং অভিযোগের তীর তিনি ছুড়ে দিয়েছেন জামাতের দিকে। শরীফ ওসমান হাদির ঘটনায় জামাত ফেঁসে যেতে পারে, অবাক হলেও ঘটনা সত্য। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, ওসমান হাদির ঘটনায় প্রধান আসামি ফয়সাল করিম ভারতে গ্রেপ্তার হওয়ার পর দর্শক 10 দিন রিমান্ডে থাকার পর যে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে, এমনকি সে নিজের মুখে দর্শক স্বীকার করেছে যে এর সঙ্গে জামায়াত জড়িত, অর্থাৎ জামায়াত ইসলামী জড়িত। যার পর তার এমন স্বীকারোক্তি শুনে দর্শক একেবারে তোলপাড় হয়ে গেছে দেশের রাজনৈতিক অঙ্গন। সকলে দর্শক এখন এই গোপন পরিকল্পনা শুনে কিন্তু একেবারে অবাক হয়ে গেছেন, হতবাক হয়ে গেছেন যে দর্শক ওসমান হাদি ছিল সত্যের প্রতীক, ন্যায়ের প্রতীক। আর যারা এখন ওসমান হাদির জন্য কান্না করছে, তারাই কিভাবে ওসমান হাদিকে দর্শক দুনিয়া থেকে সরিয়ে দিতে পারে, এ নিয়ে কিন্তু বিশাল একটা জল্পনা কল্পনা কিন্তু তৈরি হয়েছে দেশের গণমাধ্যমগুলোতেও। তবে দর্শক ভিডিওর শুরুতে আপনারা যে অংশবিশেষটা দেখতে পেয়েছেন, সেখানে কিন্তু এই ফয়সাল করিম কিন্তু সে নিজের মুখেই কিন্তু স্বীকার করছে যে এই ঘটনার সঙ্গে সরাসরি জামায়াত ইসলামী জড়িত, অর্থাৎ জামায়াত ইসলামের নেতা কর্মীরা জড়িত। এমনকি এছাড়া সে আরো অনেক চাঞ্চল্যকর তথ্য দিয়েছে এই হাদির ঘটনাটি নিয়ে, যেটা শুনলে কিন্তু দর্শক আপনারা রীতিমতো একেবারে চমকে উঠতে বাধ্য হবেন। দেশের রাজনীতিতে দর্শক আসলে কি চলছে সেটা কিন্তু একেবারে কিন্তু বলা মুশকিল। তাই হাদির ঘটনার প্রধান আসামি দর্শক ফয়সাল করিমের সম্পূর্ণ সাক্ষাৎকারটি শুনতে, দর্শক স্বীকারোক্তি শুনতে সম্পূর্ণ ভিডিওটি কিন্তু আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে, তবেই কিন্তু বিস্তারিত আপনি ভালো করে বুঝতে পারবেন। তাই শুরু করছি দর্শক। তার আগে আপনার কাছে ছোট্ট করে একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, আশা করি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আগে আপনাকে সেই সাক্ষাৎকারটি শুনিয়ে নিয়ে আসি, তারপরে নিয়ে আলোচনা করব। জামাত বিএনপির একটা চাল হতে পারে। হাদি ভাইয়ের হত্যাকারী ফয়সালকে আজকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল ওসমান হাদিকে কে খুন করিয়েছে। ফয়সাল উত্তর দিয়েছে জামায়াত বিএনপির চাল এটা। এরপর তাকে আরেকবার জিজ্ঞেস করা হয়েছে তারা কারা, নাম বলুন। সে উত্তর দিয়েছে জামায়াত করাতে পারে এটা। সাথে বলেছে আপনারা যে এত হাদি হাদি করছেন, হাদি তো জঙ্গি ছিল। সাংবাদিকরা এবার তাকে জিজ্ঞেস করেছে জামায়াতের কে, নাম বলুন তাহলে। ফয়সাল কারো নাম বলতে পারেনি, শুধু বারবার জামায়াতের কাজ, জামায়াত করাতে পারে সবই বলছিল। একটু পর ফয়সালকে আবারও জিজ্ঞেস করা হয়েছে সবাই তো বলছে আপনি করেছেন, স্পষ্ট প্রমাণও আছে, তাহলে। ফয়সাল এবার দায়সারাভাবে উত্তর দিয়েছে আমাকে ফাঁসানো হয়েছে। এর পাল্টা জবাবে তাকে জিজ্ঞেস করা হয়েছে তাহলে আপনি সেদিন তড়িঘড়ি করে পালালেন কেন, আপনার উদ্দেশ্য কি ছিল তাহলে। ফয়সাল এবারে আর কিছু বলতে পারেনি। তাকে যখন গাড়িতে করে নেওয়া হচ্ছিল তখনও সাংবাদিকরা বারবার জিজ্ঞেস করছিল ফয়সাল জামায়াতের কে জড়িত, কে করিয়েছে, নাম বলুন। ফয়সাল কোনো উত্তর দিতে পারেনি। সাংবাদিকরাও যেন জামায়াতের নামটাই বারবার হাইলাইট করে জিজ্ঞেস করছিল। তাছাড়া কলকাতা পুলিশ ফয়সালকে 14 দিনের রিমান্ডে নিয়েছিল, কিন্তু জনসম্মুখে আনার পর মনেই হয়নি যে তাকে রিমান্ডে নেওয়া হয়েছিল। তার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছিল বেশ ভালো ব্যাকআপই ছিল এতদিন। ফয়সালের সহযোগী আলমগীরকে আদালতে তোলার এক পর্যায়ে সে পকেটে হাত দিয়ে ভাবসাব নিয়ে হাঁটছিল। তাছাড়া এত বড় আসামি অথচ তাদেরকে হ্যান্ডকাপ পর্যন্ত পড়ায়নি কলকাতার পুলিশ। ওসমান হাদি হত্যাকাণ্ড এবং তার অভিযুক্ত আসামি দুইজন ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর, তাদেরকে গতকালকে যে কোর্টে হাজির করা হলো এবং কোর্টে 14 দিনের রিমান্ড শেষে তাদেরকে হাজির করা হলো। এই হাজির করার পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এই ফয়সাল করিম মাসুদ এবং সেখানে বাংলাদেশের গণমাধ্যমকেও দেখা গেছে। কলকাতায় এই ঘটনাটা ঘটেছে, বাংলাদেশের অনেক গণমাধ্যম সেখানে উপস্থিত ছিল। আমরা বিভিন্ন ধরনের ভিডিও ফুটেজও পাচ্ছি, কিন্তু সবথেকে চাঞ্চল্যকর ব্যাপার হচ্ছে ওসমান হাদির এই কাণ্ডের সঙ্গে নিজেকে জড়িত থাকার ব্যাপারটা একেবারে অস্বীকার করছেন এবং অভিযোগের তীর তিনি ছুড়ে দিয়েছেন জামাতের দিকে, অনেকটা আবার বিএনপির দিকেও ছুড়ে দিয়েছেন, কিছুটা মূলত জামাতের দিকে ছুড়ে দিয়েছেন। কেন এই অভিযোগের তীরটা মূলত জামাতের দিকে যাচ্ছে এবং ওসমান হাদিকে কেন এই অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ তিনি জঙ্গি হিসেবে আখ্যা দিলেন, একটু জেনে দেখব কলকাতায় তাকে নিয়ে কি ঘটলো, আদালত চত্বরে গণমাধ্যমে তিনি কি বলার চেষ্টা করলেন এবং সেই বলাটার বাস্তবতা কতটুকু। ইত্তেফাকের এই ফটোকার্ডটা দেখে নিন, সেখানে তার একটা মন্তব্য লেখা হয়েছে। সেখানে বলা হচ্ছে আমি এসব কাজের সঙ্গে জড়িত না, এটা জামাত বিএনপির চাল হতে পারে। আপনারা যে এত হাদি হাদি করছেন, বাংলাদেশে যে এত হাদি হাদি হচ্ছে, সে তো আসলে জঙ্গি। এরকম একটা খুবই মারাত্মক মন্তব্য করেছেন। ইত্তেফাক যেটা বলছে সেটা হচ্ছে যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র মানে
ওসমান হাদির মৃত্যুকাণ্ডের এই দুই আসামি পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়েছিল তাদেরকে। তারপরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তিনি। তাদের এই আসামি দুইজনকে 12 দিনের জন্য জেলে পাঠানো হয়েছে। 12 দিন পরে আবার নতুন করে শুনানি হবে। শুনানি শেষে আদালত থেকে বের হওয়ার সময় সাংবাদিকরা দুই অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেনকে বিভিন্ন প্রশ্ন করেন। এ সময় ফয়সাল খুনের অভিযোগ অস্বীকার করেন, বলেন আমি এসব কাজের সঙ্গে জড়িত না, এটা জামাত বিএনপির চাল হতে পারে। আপনারা যে এত হাদি করছেন, বাংলাদেশে যে এত হাদি হচ্ছে, সে তো আসলে একটা জঙ্গি। এই যে ভয়াবহ কথা, মানে বাংলাদেশে যারা হাদি ভক্ত কিংবা হাদির জন্য অনেক কিছু করছে, তারা এই ব্যাপারটাকে একেবারেই ভালোভাবে নেয়নি। যখন নেয়নি তখন এটা নিয়ে আরও নতুন কিছু ঘটতে পারে, এরকমটা ভাবা যেতেই পারে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ, অর্থাৎ যে গুলি চালানোর দৃশ্য, সেই সিসিটিভি ফুটেজে তাকে দেখা গেছে উল্লেখ করলে ফয়সাল বলেন আমাকে গুলি করতে দেখা যায়নি। পরক্ষণে তিনি ঘটনাস্থলে থাকার কথা পুরোপুরি আবার অস্বীকারও করেছেন। ফয়সাল এবং আলমগীরের বিরুদ্ধে আগেই 14 ফরেনার্স আইনে মামলা দায়ের করা হয়। রোববার নতুন করে একটি মামলা আনলফুল অ্যাক্টিভিটিস বা আইন অমান্য করা, ইউপিএ আইনের 16 এবং 18 ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে পশ্চিমবঙ্গে। এর আগে 22 মার্চ সকালে দুই আসামিকে উত্তর 24 পরগনা জেলার বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়। ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আদালতে তাদের কারাগারে নিয়ে যাওয়ার জন্য আবেদন করেন তারা, এবং আদালত তাদেরকে কারাগারে পাঠিয়ে দেয়। আদালতে তোলার সময় সাংবাদিকরা ফয়সালকে হাদি হস্ত করলে তিনি সাফ জানিয়ে দেন এই কাজ আমি করিনি, এই ধরনের কাজে আমি ছিলাম না। তাকে এই ঘটনায় ফাঁসানো হয়েছে কিনা প্রশ্ন করা হলে অবশ্য কিছু বলতে রাজি হননি। এই যে ঘটনা, অর্থাৎ তিনি অভিযোগের তীর ছুড়ে দিচ্ছেন জামাতের দিকে, কখনো বিএনপির দিকে। অনেকদিন থেকে আলোচনা চলছিল, কেউ আলোচনা করার চেষ্টা করছিলেন যে ওসমান হাদি একটা পুরো প্যাকেজ প্রজেক্ট। এটা একটা প্রজেক্ট, এই প্রজেক্টটা তৈরি করা হয়েছিল নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনকে ব্যাঘাত ঘটানোর জন্য, এবং প্রফেসর ইউনূস সরকারকে অনেকদিন ক্ষমতায় রাখা কিংবা তার পরিবর্তে বিপ্লবী সরকার গঠন করার চেষ্টাটা যেন করা যায়। এবং ওসমান হাদির মৃত্যুর পরে সেই চেষ্টা হয়েছিল বলেও আলোচনা ছিল। তার জানাজার দিন এরকম একটা চেষ্টা ছিল যে বিপ্লবী সরকার গঠন করা হবে শহীদ মিনারের শপথের মাধ্যমে। এই ব্যাপারগুলো আলোচনায় ছিল। আবার অনেকে বলেন যে হাদিকে মেরে সবথেকে লাভ কার, সবথেকে লাভ যাদের, যে রাজনৈতিক দলগুলোর সবথেকে লাভ, তারাই এই ঘটনা, এই প্রজেক্ট প্ল্যানটা তারা করতে পারে। এই অভিযোগগুলো ছিল, বিতর্কগুলো ছিল, কিন্তু আমরা তো কোনো কংক্রিট জায়গায় আসতে পারছিলাম না যে এই ঘটনা আদতে কারা ঘটিয়েছে। আমরা চাই রহস্যটা উন্মোচিত হোক। কলকাতায় 14 দিনের যে রিমান্ড, সেই রিমান্ডে এই ফয়সাল করিম মাসুদ তিনি কি আদতে বললেন সেগুলো আমরা জানতে চাই, এবং পরিষ্কারভাবে আমরা এই ঘটনার একটা সমাধান চাই। সেক্ষেত্রে কিছু ধোঁয়াশা তৈরি হচ্ছে। আমাদের মূল জানার ব্যাপার, যদি ফয়সাল করিম মাসুদ এই ঘটনার সঙ্গে জড়িত থাকেন তাহলে তাকে পরিচালনা করেছিল কারা, এবং এই প্রজেক্ট প্ল্যান কাদের প্ল্যানিংয়ে এই প্রজেক্টটা বাস্তবায়ন করা হয়েছে। হঠাৎ করে আন্দোলনের সময় যার কোনো খোঁজই ছিল না, আন্দোলনের পরে কিছু উশৃঙ্খল উল্টাপাল্টা অশ্লীল মন্তব্য করে, বিশেষ করে গোপালগঞ্জে এনসিপির যখন পদযাত্রা হয়, সেখানে ওই মুজিববাদের কবর রচনা করতে গিয়ে গোপালগঞ্জে যে অবস্থা তৈরি হয়, শেষ পর্যন্ত এনসিপি নেতাদের আর্মির এপিসি যানবাহনে করে সেখান থেকে নিরাপদে নিয়ে যেতে হয়েছিল, এবং সেখানে আমরা 5 জনের মৃত্যুর ঘটনাও দেখেছিলাম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে। এরপরই মূলত আমরা ওসমান হাদির সেই কি বলবো যে আলোচিত সেই ডায়লগ, মাউয়া টাউয়া ছেড়ে দেওয়ার যে ব্যাপারগুলো, সেগুলো শৈল্পিকতা দান করার চেষ্টা অনেকের আমরা দেখেছি, এবং এটার পক্ষে তিনি আবার টেলিভিশন টক শোতে নানা ধরনের জাস্টিফাই করে কথা বলারও চেষ্টা করেছেন যে কেউ ওই রকম মুহূর্তে, আমি তো কাউকে চুমা দিয়ে কথা বলবো না কিংবা আদর করে কথা বলবো না, ওই রকম মুহূর্তের ল্যাঙ্গুয়েজ ওই রকমই হবে। অনেকের কাছেই এই ল্যাঙ্গুয়েজগুলো আদর্শের ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে, সেটা অনেকের জন্য আবার উদ্বেগের ব্যাপার। কিন্তু সেই উদ্বেগ কিংবা ফুর্তি কোনো দিকেই আমরা যেতে চাই না। আমরা যেটা জানতে চাই সেটা হচ্ছে যে এই ঘটনাটা কারা ঘটালো, এবং এই ঘটনাটা সত্যিই যদি একটা প্রজেক্ট হয়ে থাকে তাহলে এই প্রজেক্টের পেছনে কিংবা প্রজেক্টের মেটিকুলাস ডিজাইনটা কারা করেছিল। দর্শক, সে তো একজন আসামি, তবে দর্শক তার স্বীকারোক্তি অনুযায়ী দর্শক দেশের রাজনৈতিক অঙ্গনে যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা কিন্তু দেশের জন্য দর্শক অনেক কিন্তু ঘোলাটে পরিস্থিতি তৈরি করবে। তবে আসামির কথা দর্শক কখনোই কিন্তু বিশ্বাস করা যাবে না যতক্ষণ পর্যন্ত দর্শক প্রমাণাদি সবকিছু মিল না খায়। আর বিশেষ করে দর্শক এই ওসমান হাদির ঘটনাকে কেন্দ্র করে কিন্তু সারা দেশে কিন্তু দর্শক সেই গত 2-3 মাস ধরেই কিন্তু দর্শক অনেক ঝামেলা কিন্তু হয়েছে। এমনকি ইনকলাব মঞ্চের সদস্যরা কিন্তু দর্শক
রাস্তা অবরোধ করে কিন্তু বিক্ষোভ মিছিল করেছিল। তবে ফয়সাল করিম এখন যাই বলুক না কেন দর্শক, সেই হয়তো বা এখন মিথ্যা বলছে বা সত্য বলছে সেটা কিন্তু এখন কেউই জানে না। তবে দর্শক, সেই আসল স্বীকারোক্তি যেহেতু সে ধরা খেয়েছেই, সে আসল স্বীকারোক্তি দিতেই হবে এবং একদিন না একদিন আসল অপরাধী যে সে কিন্তু অবশ্যই কিন্তু ধরা খাবেই। সম্মানিত দর্শক শ্রোতা, আপনার কি মনে হয় এই ফয়সাল করিম যে স্বীকারোক্তিটা দিয়েছে, যেটা আপনারা শুনেছেন দর্শক ভিডিওতে, সেটা কি আসলে কি সঠিক, মানে সত্যি হবে কি দর্শক? আপনার কি মনে হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। দর্শক, শেষ করছি তার আগে আপনার কাছে ছোট্ট করে একটি কথা। এতক্ষণ ধরে আমরা যত ভিডিও ফুটেজ এবং ক্লিপগুলো আপনাদেরকে দেখিয়েছি, সকল কিছুই কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব অথবা ব্যক্তিগত কোনো কিছুই নেই। ভালো থাকবেন দর্শক, আজ এই পর্যন্তই। খোদা হাফেজ।